রামের জন্ম কোথায় হয়েছে সেখানে বলা হচ্ছে নাকি রামের জন্ম ধর্মতলা। এই ধরনের কথাবার্তা বলার আগে বোঝা উচিত ছিল যে মানুষের আবেগ নিয়ে এই ধরনের খেলাধুলো করাটা উচিত নয়, কারণ মানুষ বিরক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত লোকগুলো যারা এই ধরনের কথা বলে, আমি বলছি এরা পড়াশুনো করেনি, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত। রামের যে প্রভাব গোটা উত্তর ভারতে, এরা একটু পড়াশুনো করুক। রামরাজ্য বলতে উত্তর ভারতের মানুষজন, এমনকি মহাত্মা গান্ধী কী মনে করতেন সেটা নিয়ে পড়াশুনো করুক। কেন রাম শুধুমাত্র ভারতবর্ষের নয়, ভারতের বাইরে থাইল্যান্ডে, ভারতের বাইরে ইন্দোনেশিয়াতে, ভারতের বাইরে মালয়েশিয়াতে, ভারতের বাইরে এখন যেটা ইন্দো চায়না, ইন্দো প্যাসিফিক অঞ্চল, বিশেষত ভিয়েতনাম, কম্বোডিয়া, সেখানে রামকে নিয়ে কতখানি আবেগ আছে, এগুলো একটু পড়াশুনো করতে হবে। তো সমস্যা হচ্ছে এরা হয় অশিক্ষিত নইলে অর্ধশিক্ষিত। এরা যা খুশি তাই উল্টো পাল্টা বলে, ভাবে ওদের ওই কিছু লোক আছে যারা হাততালি মারে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 বছরের শেষ দিনে রাজ্য জুড়ে বিকল্প রাজনীতির পোস্টার। একেবারে ঠিক বাম আমলের পতনের সময় একইভাবে পরিবর্তন চেয়ে পোস্টার পড়েছিল। কি বলবেন, কোনো সাদৃশ্য রয়েছে? না, এই দুটোর মধ্যে সাদৃশ্য সেভাবে আমি দেখি না। আমি প্রথমেই শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলে ভালো কাটুক। এখন যে পোস্টারটা পড়েছে সেই পোস্টারটা অনেক দিন ধরে কংগ্রেসের একজন নেতা, তার নামও সকলেই জানে, কৌস্তভ বাগচি, তরুণ নেতা, আইনজীবী, তৃণমূলের কোপে পড়ে মাঝখানে একদিন জেলে কাটাতে হয়েছিল। তো সেই কৌস্তভ বাগচি বহুদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং তার একটা ভাবনা চিন্তা হচ্ছে বিকল্প রাজনীতি। কিন্তু কথা হচ্ছে বিকল্প রাজনীতি কী সেটা তো উনি কখনোই খোলসা করে বলেননি। বিকল্প রাজনীতি কী সেটা ভালো করে উনি কাউকে বলেনও নি। ফলে এই পোস্টারটা কি বলতে চেয়েছে কেউ জানে না। এখন বিকল্প রাজনীতি যদি হয় যে তৃণমূলকে সরিয়ে এমন একটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্যের মতো উন্নতির পথে যাবে, যেখানে রাজনীতি থাকবে কিন্তু সেই রাজনীতির জন্যে মানুষকে খুন হতে হবে না, যেটা 2021-এর মে মাসের পরে, 2রা মের পরে অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মীকে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। 60 জন মতো কর্মী খুন হয়ে গিয়েছিলেন এই শাসক দলের মদত পুষ্ট গুন্ডাদের হাতে। এমনকি শাসক দলের অনেক নেতাকে কেন্দ্রীয় এজেন্সি এসে বলে গিয়েছিল তারা একদম নটোরিয়াস ক্রিমিনালের মতো কাজ করছে। এগুলো যেন না হয়, কারণ মানুষের রাজনৈতিক ভাবনাটা মানুষের মধ্যেই থাকবে। নির্বাচনে জেতা থাক হারা থাক, সেটা গোটা সোশ্যাল একটা কেওস তৈরি করবে না। অতি সম্প্রতি কতগুলো রাজ্য আপনাকে বলি, রাজস্থান বা ছত্তিশগড়ে চেঞ্জ হয়েছে, কটা মানুষ খুন হয়েছে, কটা মানুষ ঘর জ্বালানো হয়েছে। প্রত্যেকে নির্বাচনে যে জিতেছে সে উল্লাস করছে, সে আগামী 5 বছর সরকার চালাবে। যে হেরে গেছে সে আগামী 5 বছর বিরোধীর ভূমিকায় থাকবে। সবাই তার জায়গা মেনে নিয়েছে। এই পশ্চিমবাংলা কেন হয়? আসলে পশ্চিমবাংলায় এই সংস্কৃতিটা চালু করেছে বামেরা, টু বি মোর স্পেসিফিক সিপিএম। অর্থাৎ যে আমার বিরোধী সে আমার শত্রু, তাকে দেখে নেবো, তাকে বুঝে নেবো, তাকে মেরে দেবো। এই ভাবনা চিন্তাগুলো ওদের কাছ থেকেই এসেছিল। ফলে সিপিএম যখন শেষের দিকে, তখন এই বিকল্প রাজনীতির কথা সবাই বলতে শুরু করেছিল। কিন্তু পশ্চিমবাংলা সেই বিকল্প রাজনীতি পায়নি, বরং সিপিএমকে সরিয়ে যারা ক্ষমতায় এলো দেখা গেল কতগুলো অদ্ভুত ঘটনা ঘটে গেছে। যার মধ্যে একটা হচ্ছে যারা সিপিএমের সবচেয়ে অত্যাচারী অংশ তারা কিন্তু সবকটা তৃণমূলে ঢুকে পড়েছে। যারা মানুষের উপর অত্যাচার করেছে, পয়সা তুলেছে, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মাঝারি বা লোয়ার র্যাঙ্কের কিছু লিডার, তারা সব তৃণমূলে ঢুকে পড়েছে। তৃণমূলে ঢুকে এখানে আবার কামাই শুরু করে দিয়েছে। ফলে বিকল্প রাজনীতি হলো না। সিপিএম যে ধরনের বিরোধী প্রার্থী বা বিরোধী দলের সমর্থকদের উপর অত্যাচার করত, কেশপুর তার প্রমাণ, গড়বেতা তার প্রমাণ, নন্দীগ্রাম তার প্রমাণ, সিঙ্গুর, একই কাণ্ড তো করতে শুরু করলো, আরও খারাপভাবে করতে শুরু করলো। সিপিএম যেভাবে প্রশাসনকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল, এরা আরও ভালোভাবে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনকে ব্যবহার করতে শুরু করলো। সুতরাং বিকল্প কোনো রাজনীতি, বিকল্প কোনো সমাজ এরা কেউ গড়ে তুলতে পারেনি। কংগ্রেসও
এর কোনো বিকল্প নয়, কারণ কংগ্রেস এর আগে সরকার চালিয়েছে, বিরাট সফল সরকার চালিয়েছে, আমরা কেউ বলতে পারি না। তাহলে বিকল্প রাজনীতি যদি হয় কী হতে পারে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন একটা সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ভারতের বহু রাজ্যে চলছে, গুজরাটে চলছে, মধ্যপ্রদেশে চলছে, উত্তর ভারতে অনেক জায়গায় চলছে, পূর্ব ভারতে আসামে চলছে, উত্তর পূর্ব ভারতে। ফলে ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বিকল্প রাজনীতি তারাই করতে পারে। তাই বিকল্প রাজনীতি যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেউ মনে করে, সে ঠিকই ভাবছে। অন্য কোনো বিকল্প রাজনীতির সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। বিকল্প ভারতীয় জনতা পার্টি। বামপন্থীদের পতনের কালে যে পরিবর্তনের পোস্টার পড়েছিল, সেই পোস্টারে একটি মুখ দেখা গিয়েছিল, যে মুখগুলো দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তিনি তার গানের মাধ্যমে সেদিন একটা অনুষ্ঠানে আরামবাগে গিয়ে তিনি বলেছেন যে রাম জন্মভূমি নিয়ে ঢ্যাসটামো চলছে এই দেশে। কি বলবেন? এখন যারা, কি বলবো, আর কিছু বলার তো নেই। এটা নিয়ে এর আগে অনেকবার ইন্টারভিউ দিয়েছি। এখন সত্যি কথা বলতে কি, এই লোকগুলো যারা একসময় নিজেদের বামপন্থী দাবি করত, রাতারাতি শিবির বদলে ফেলেছে এবং এই দলে এসছে। আসতেই পারে, কারোর স্বাধীন দেশে বাস করে সে কোন দল করবে সেটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু একটি ধর্ম, ভারতের সবচেয়ে বড় ধর্ম, 80% মানুষ যে ধর্মের অন্তর্ভুক্ত, সেই ধর্মের মানুষজন যাকে দেবতা বলে মনে করে, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার আগে 100 বার ভাবা উচিত ছিল যে কি বলছে। প্রথম কথা, রামকে নিয়ে ধ্যাসটামি ওরা করছে না, ধ্যাসটামি এরা করছে। ধ্যাসটামি করছে ওরই মতো কিছু বামপন্থী, ও তো প্রাক্তন বাম নাকি এখনও বাম আছে জানি না, ওরই মতো কিছু বামপন্থী যারা রামকে নিয়ে ধ্যাসটামি করেছিল। রামকে নিয়ে ধ্যাসটামি করেছে এই সমস্ত আঞ্চলিক দল যারা পুরো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে এবং নিজেদের উত্তরাধিকারকে রাজা করে দিতে চায়। এরাই ধ্যাসটামিটা করছে। বিজেপি ধ্যাসটামি করেনি। কেন করেনি? তার কারণ বিজেপি ফ্রম দ্য ভেরি বিগিনিং বলে এসছে যে ওখানে মন্দির করতে হবে, কিন্তু কোর্টের সম্মতি নিয়ে, এবং বিজেপি করে দেখিয়েছে, বিজেপির কোর এজেন্ডার মধ্যে ছিল। আর একটা কথা, রাম জন্মভূমি এন্টায়ার আন্দোলন থেকে শুরু করে সব কিছু, অবশ্যই বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, কিন্তু সেই আন্দোলন করেছে রাম জন্মভূমির সঙ্গে যুক্ত। কিন্তু নচিকেতা চক্রবর্তী তো একজন শিল্পী, তারও প্রচুর ভক্ত আছে, রামের প্রচুর ভক্ত আছে। যদিও নচিকেতা চক্রবর্তীর সঙ্গে আমি ভগবান রামের তুলনা করছি না, কিন্তু ভক্তদের এইভাবে আবেগে ধাক্কা দেওয়া, এটা কি শিল্পী হিসেবে ঠিক কাজ করেছে? সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে পুরো আন্দোলনটা পরিচালনা করেছে রাম মন্দির আন্দোলন সংক্রান্ত বেশ কিছু কমিটি হয়েছে। এখন বললে অনেক সময় লেগে যাবে, সকলে জানে, নতুন করে কিছু বলছি না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনকে সমর্থন করেছে, এদের পাশে রয়েছে, এবং এই আন্দোলন যে একটা সাফল্যের জায়গায় পৌঁছলো, আগামী 22শে জানুয়ারি একটা ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, এটা ভারতীয় জনতা পার্টি কিন্তু চেষ্টা করেছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকগুলো যারা এই ধরনের কথা বলে, আমি বলছি এরা পড়াশুনো করেনি, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত। কেন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত? রামের যে প্রভাব গোটা উত্তর ভারতে, এরা একটু পড়াশুনো করুক। রামরাজ্য বলতে উত্তর ভারতের মানুষজন, এমনকি মহাত্মা গান্ধী কী মনে করতেন সেটা নিয়ে পড়াশুনো করুক। কেন রাম শুধুমাত্র ভারতবর্ষের নয়, ভারতের বাইরে থাইল্যান্ডে, ভারতের বাইরে ইন্দোনেশিয়াতে, ভারতের বাইরে মালয়েশিয়াতে, ভারতের বাইরে এখন যেটা ইন্দো চায়না, ইন্দো প্যাসিফিক অঞ্চল, বিশেষত ভিয়েতনাম, কম্বোডিয়া, সেখানে রামকে নিয়ে কতখানি আবেগ আছে। সবচেয়ে বড় কথা, একটি মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সেখানে অনেক স্থানীয় যাত্রাপালা হয় যেগুলো রামকে কেন্দ্র করে হয়। সেই দেশের যে এয়ারলাইন্স, তার নাম হচ্ছে গরুড় এয়ারলাইন্স। গরুড় রামায়ণের একটি চরিত্র। এগুলো একটু পড়াশুনো করতে হবে। তো সমস্যা হচ্ছে এরা হয় অশিক্ষিত নইলে অর্ধশিক্ষিত। এরা যা খুশি তাই উল্টো পাল্টা বলে, ভাবে ওদের ওই কিছু লোক আছে যারা হাততালি মারে। যা খুশি তাই থেকে আরেকটা কথা এখনই বলে দিই যে একদিকে ব্রাত্য বসু যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের একেবারে উত্তরসূরি বলছেন, অন্যদিকে গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণদেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছে। না, যেটা বলছিলাম রামকে নিয়ে এই ধরনের কদর্য উক্তি রামের জন্মস্থানে, সেইটা আগে শেষ করি বা একটুকু পরে বলছি। সেটা হচ্ছে রামের জন্ম কোথায় হয়েছে
সেখানে বলা হচ্ছে নাকি রামের জন্ম ধর্মতলা, এই ধরনের কথাবার্তা বলার আগে বোঝা উচিত ছিল যে মানুষের আবেগ নিয়ে এই ধরনের খেলাধুলো করাটা উচিত নয়, কারণ মানুষ বিরক্ত হচ্ছে। হিন্দুরা অবশ্যই একটু লিবারাল, তারা উদারনৈতিক, কিন্তু তা বলে হিন্দুদের আবেগ নিয়ে আমি খেলবো, যা খুশি তাই করবো, এটা হয় না। তাতে কিন্তু মানুষ যদি প্রতিবাদী হয়ে ওঠে, তাতে এই সমস্ত শিল্পীর সমস্যা হতে পারে। আর একটা সমস্যা যেটা বলি, দশরথকে নিয়ে কথা বলছে, দশরথকে কেন ভাবনা, দশরথ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, যাকে খুশি নিয়ে ভাবনা চিন্তা করো না, কেউ তো বারণ করেনি। তো তাহলে এই মানে প্রকাশ্য সভায় এমন কিছু বলা উচিত নয় যেটা মানুষের ক্ষোভ তৈরি হয়, যেটা মানুষ মানে মানুষ বিরক্ত হতে পারে। ফলে এগুলো হওয়া উচিত নয়। আমি বারবার বলে দিচ্ছি, এগুলো নিয়ে পড়াশুনো করুক, এগুলো নিয়ে পড়াশুনো করে রাম কাকে বলে বুঝুক, রামের আবেগ কী সেটা একটু বুঝুক, তারপরে না হয় বাকি কাজগুলো করবে। সেই সব করার আগে এই ধরনের কাজ করা উচিত নয় বলে আমি অন্তত মনে করি। এবার এই যে একেবারে পশ্চিমবাংলার একজন রাজনৈতিক নেত্রী একেবারে বিভিন্ন মানে অবতারে আসছেন বলে তার দলের নেতারা বলছেন। এর আগে শুনেছিলাম মা শারদার অবতার হিসেবে কল্পনা করা হয়েছিল, এরপরে দেখলাম শ্রী চৈতন্যের অবতার, এরপর দেখলাম স্বয়ং রামকৃষ্ণের অবতার। এটাকে ইংরেজিতে একটা এর কথা আছে, ইট ইজ কল্ড কম্পিটিটিভ সাইকোফ্যান্সি। এরা প্রত্যেকে কম্পিটিশান করছে পরস্পরের সঙ্গে, কে কত বড় সাইকোফ্যান্ট হতে পারে। ফলে কম্পিটিটিভ সাইকোফ্যান্সি কিন্তু এখন চলছে। এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত মানে যাদের মানুষ শ্রদ্ধা করে, সে মা শারদা হন, রামকৃষ্ণ হন, শ্রীচৈতন্য হন, তাদের সঙ্গে এই ধরনের তুলনাগুলো আর কিছু না, মানুষ এটা নিয়ে হয়তো হাসাহাসি করে, তাতে যাকে নিয়ে তুলনা করেছে তার কি সম্মান বাড়ে, নাকি মানুষ তার সম্পর্কে আর কিছু শ্রদ্ধা বেড়ে যায়? এগুলো বোঝে না, এগুলো ক্ষতিই করে, না বুঝে করে, আর কি করা যাবে।